স্বাগত। দেখছেন দিনের প্রধান খবর আর খবরের পেছনের খবর নিয়ে পর্যালোচনামূলক অনুষ্ঠান বাংলাদেশ এখন। আপনাদের সঙ্গে আছি আমি সুলতানা রহমান, আর আমার সঙ্গে আলোচনার জন্য স্টুডিওতে আছেন দেশ টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক জায়েদুল হাসান পিন্টু এবং গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকিব। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। মূলত সারাদিন যে খবরগুলো আলোচনায় থাকে, শিরোনাম হয়, সেগুলো নিয়েই আমাদের প্রতিদিনকার নিয়মিত এই আয়োজন। শুরুতে একটু দেখে আসতে চাই যে খবরগুলো শিরোনাম হয়েছে। 7 বছর পর আবারও সচল হচ্ছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের হওয়া গ্যাটকো দুর্নীতি মামলা। এ মামলা জারি করা রুলের শুনানি কবে শুরু হবে তা আগামী 4 ফেব্রুয়ারি নির্ধারণ করবে হাইকোর্ট। আগামী 6 মাস বা তারও কম সময়ের মধ্যে 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার নিষ্পত্তি হওয়ার বিষয়ে আশাবাদী আইনমন্ত্রী। আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকের পর একথা জানান কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত। মামলার যথেষ্ট অগ্রগতি হচ্ছে, কোর্ট এখন সময় মতো নিয়মিত বসছে এবং তিনি আশা করছেন যে আগামী 6 মাসের মধ্যে অন্তত, আরও আগেও হতে পারে, যে এই মামলার এটি নিষ্পত্তি হতে পারে। যে কোনো উপায়ে হরতালে নাশকতা ঠেকাতে পুলিশকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেছেন, এই কাজ করতে গিয়ে কোনো সমস্যা হলে দায়িত্ব নেবেন তিনি। আন্দোলনের নামে বিএনপি জঙ্গিবাদী কর্মকাণ্ড চালাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। 5 জানুয়ারি থেকে তাদের যে হরতাল আর অবরোধের নামে যে সমস্ত কর্মকাণ্ড তারা করছে, এটাকে কোনো মতেই কোনো রাজনীতির ইতিহাসে এটাকে কোনো আন্দোলন হিসেবে এটা স্বীকৃতি দেওয়া যায় না। এটা হচ্ছে সম্পূর্ণ সন্ত্রাসী এবং জঙ্গিবাদী কাজ, এবং যারা মানুষকে পোড়াবে বা যারা মানুষের উপরে এভাবে আঘাত করবে তাদের বিরুদ্ধে যে কোনো ব্যবস্থা নেওয়া দরকার সেটা আপনারা নেবেন। এখানে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, কোনো চিন্তা নাই। যা কিছু হোক সে দায়িত্ব আমি নেব, কিন্তু মানুষের জীবনে জানমালের নিরাপত্তা আপনাদের দিতেই হবে। বিএনপির নেতৃত্বে 20 দলের অবরোধে পেট্রোল বোমা ও আগুনে পুড়ে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে শুক্রবার বাদ জুমা সারা দেশে গায়েবানা জানাজার কর্মসূচি দিয়েছে 14 দল। একই দিন বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক সমাবেশের প্রতি একাত্মতাও ঘোষণা করেছেন জোটের নেতারা। জ্বালাও পোড়াও, শ্রমিক নিরীহ মানুষের হত্যা, শিক্ষা ব্যবস্থা, বাণিজ্য, পরিবহন শিল্প কারখানা ধ্বংসের ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর লক্ষ্যে, বিএনপি জামাত চক্রের ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর লক্ষ্যে এই সমন্বয় পরিষদ পক্ষ থেকে একই সময় আড়াইটার সময় সোহরাওয়ার্দী উদ্যানে একটি মহাসমাবেশ অনুষ্ঠিত হবে এবং সেই সমাবেশের প্রতি আমরা একত্র ঘোষণা করি 14 দল। খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ নেতাদের রিমান্ডের প্রতিবাদে বৃহস্পতিবার ঢাকা মহানগর সহ বিভাগের 9 জেলায় হরতাল ডেকেছে বিএনপি। অবরোধে সরকারি এজেন্টরা নাশকতা করছে দাবি করে শুক্রবার জুমার নামাজের পর বিশেষ দোয়ার কর্মসূচিও দিয়েছে তারা। অবরোধ হরতালে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যাকারীদের সংক্ষিপ্ত সময়ের মধ্যে বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। একই সঙ্গে তারা হরতাল অবরোধ বন্ধে আইন করার দাবি জানিয়ে মানববন্ধন করেছেন। অর্থনীতির পাশাপাশি নিরীহ মানুষকে পুড়িয়ে হত্যা করা হচ্ছে, এটি এই মুহূর্তে থামানো না গেলে নিশ্চিতভাবে একটি নেতিবাচক মেসেজ সারা বিশ্বে ছড়িয়ে পড়বে। আর তাই যারা এই ধরনের ঘৃণ্য কাজের জন্য জড়িত তাদেরকে আইন প্রণয়নের মাধ্যমে সামারি ট্রায়াল করে দৃষ্টান্তমূলক শাস্তি দিন। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখছিলেন সারাদিনের খবরগুলো। আজ আবার হরতাল, সকাল 6টা থেকে হরতাল ডেকেছে, অবরোধ চলছে। গতকাল ছিল 23তম দিন এবং অবরোধও অব্যাহত থাকবে, হরতালও থাকবে। আপনি জানেন যে হরতাল যে প্রক্রিয়ার মধ্যে থেকে ডাকা হলো, প্রথমে ঢাকা মহানগরীকে হরতালের বাইরে রাখা হয়েছিল, পরে আবার অন্তর্ভুক্ত করা হলো। মানে এই যে আমরা বারবার দেখছি বিএনপি একটি কর্মসূচি ঘোষণা করে পরবর্তীতে আবার ওটির একটু সংশোধনী দেয়, এর কারণ কি বলে মনে হয় জনাব জায়েদুল হাসান? দেখেন, আগামীকালের হরতালটা সম্পর্কে আমরা যেটা শুনেছি বা সত্যি মিথ্যা জানি না, কাকতালীয়। এর আগেও আমি আপনার এই অনুষ্ঠানে এই একটা হরতালের আগের দিন আমি এখানে ছিলাম, তখনও বলেছি, আজকেও বলছি, কালকে খালেদা জিয়ার একটি দুর্নীতির মামলার হাজিরার দিন আছে। সেটা হলো আপনার জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা এবং আর একটি আপনার ওই ট্রাস্ট মামলার। এই মামলাটায় যতদিন খালেদা জিয়ার হাজিরার দিন ছিল, কাকতালীয়ভাবে হলেও একটা দিন বাদে প্রায় দিনই হরতালের ডাক দিয়েছে। আপনি কাকতালীয় বলছেন, অনেকে বলে পরিকল্পিত। সেটা
কেউ পরিকল্পিত বলতে পারে, আমি তো জানি না, তবে আমরা দেখি যেদিন তার হাজিরা থাকে সেদিনই হরতাল হয়। এটা হতে পারে পরিকল্পিত, হতে পারে কাকতাল, হতে পারে আপনার উনি এই আদালতে হাজিরা দিতে যাবেন না, বা এই মামলাটা মিথ্যা মামলা ওনারা যেটা বলেন সেই মামলার প্রতিবাদে, কিন্তু মুখে তো বলতে পারেন না, তাই ওরা একটা অন্য অজুহাত দিয়েছেন। কারণ মির্জা ফখরুলকে তো অ্যারেস্ট করা হয়েছে আরো আগে, এবং আপনার ওই যে তাকে রিমান্ডে নেওয়া হয়েছে অনেক আগে। তারপরে আপনার আরেকটা ওই খালেদা জিয়ার নামে মামলা হয়েছে কয়েকদিন আগে। না, তিনি তো দুই একবার হাজিরা দিতে গেছেন এবং সেখানে খুবই অপ্রীতিকর ঘটনাও কিন্তু ঘটেছে। যেদিন গিয়েছেন অপ্রীতিকর ঘটনা ঘটেছে, সেটার জন্য তো আপনার ওই শুধু সরকারকে দায়ী করলে চলবে না। তা আমরা দায়ী করছি না, কিন্তু উনি তো লাঠিসোঁটা নিয়ে দল, কিন্তু আপনি যে বলছেন যে সব মানে যে যখনই হাজিরা, তাহলে একটু সংশোধনী কিন্তু আপনার দিতে হবে, যে প্রতিবারই কিন্তু ছিল না। ওই যেবার তিনি হাজিরা দিতে যেদিন যাবেন ওদিন তো আর উনি হরতাল দিবেন না। আচ্ছা, যেদিন যাবেন না সেদিন হরতাল। আমি দেখেছি এর আগের ডেটগুলোতে আমি হাজিরা দিতে নাও যান, আসলে বিএনপি চেয়ারপারসন আজকে 4টার সময় কর্মসূচি দিল, ঢাকা শহর ছাড়া সব জায়গায় আপনার হরতাল, 6:30টার সময় আবার ঢাকা শহর ইনক্লুড করলো। কোন কারণ, যখন 4টার সময় কর্মসূচি দিল তখন কি এই কারণটা বিদ্যমান ছিল না? মামলা তখন কি তার নামে হয় নাই, বা রিমান্ডে নেওয়ার আদেশের খবর কি ওনারা জানতেন না? তো ওনারা ইনক্লুড করলেন কেন? হ্যাঁ, কেউ কেউ ব্যাখ্যা করতে পারে কারণ এরপরে আওয়ামী লীগ আরো কঠোর ভাষায় বক্তৃতা দিয়েছে, খালেদা জিয়ার নামে গ্যাটকো মামলা পুনরুজ্জীবিত করছে। এগুলো কিন্তু দিনের বেলার ঘটনা। হরতাল কর্মসূচি ঘোষণার আগে এগুলি ঘটে গেছে। তো ঢাকা শহরটা বাদ দিয়েই তো হরতালটা ডেকেছিলেন, এরপরে ঢাকা শহর ইনক্লুড করলেন। আবার একদিকে অবরোধ চলছে, এর মধ্যে আবার হরতালের কি জরুরি দরকার বা কি প্রয়োজনীয়তা পড়লো বিএনপির যে এই অবরোধের মধ্যেও কালকে হরতাল দিতে হবে? আমি তো কোনো জাস্টিফিকেশন দেখি না। জুনায়েদ সাকি, আপনার কাছে এর কোনো যৌক্তিক কারণ কি আছে নাকি? ধন্যবাদ আপনাকে। মানে আসলে এইটা তো আমরা মানে বিএনপি নেতৃবৃন্দের নামে চেয়ারপারসন থেকে শুরু করে জেনারেল সেক্রেটারি থেকে শুরু করে বিভিন্ন নেতৃবৃন্দের নামে বিভিন্ন রকম মামলা আছে, এবং সেই মামলাগুলোর মানে কতগুলো তো হয়তো তার ভিত্তি কিভাবে আছে সেটা যারা মামলা করেছেন তারা জানেন। সেটা আদালতে নিশ্চয়ই প্রমাণিত হবে। এখন মামলা যখন হচ্ছে সেটা কোর্টের প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাবে। কিন্তু যেটা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে আমরা দেখেছি যে এই যে মানে যারা ক্ষমতায় থাকেন তখন বিরোধী দলের বিরুদ্ধে অনেক মামলা হয়, আবার বিরোধী দল যখন ক্ষমতায় যান সেসব মামলা খারিজ হয়ে যায়, এবং যারা তখন পরবর্তীতে বিরোধী দলে হন তাদের নামে তখন অনেক রকম মামলা আসে। তো এই মামলার ব্যাপারটা কিন্তু চলে, এবং এটার পেছনে বাস্তব ভিত্তি কিন্তু আছে। কারণ আমাদের দেশে আমরা দেখি যে আমি একটু শেষ করবেন, কিন্তু আপনি একটু প্রসঙ্গে থাকেন যে এই বিএনপি যে মানে এইভাবে করে 2 দফায় হরতাল দিল, একবার ঢাকা মহানগরীকে হরতালের আওতার বাইরে, তার কিছুক্ষণ পরই আবার বললো যে হরতাল মানে ঢাকা মহানগরীতে হরতাল হবে। সেটা কিন্তু পার্থক্য আছে, ঢাকা মহানগরী 24 ঘন্টা আর বাকিগুলো বোধহয় 12 ঘন্টা। আরো হ্যাঁ, এই পার্থক্য এবং এর সঙ্গে কি আসলে এই মামলার কোনো সম্পর্ক আছে কিনা? না, সম্পর্ক তাদের দিক থেকে তারা যদি এই মামলা এই মুহূর্তে অংশগ্রহণ করতে না চান তাহলে তারা তাদের দিক থেকে তাদের হয়তো কর্মসূচিকে সেভাবে সজ্জিত করতে পারেন। সেটা সেই বিবেচনা কিংবা সেই জায়গা অনুসন্ধান করার আপাতত আমি যাচ্ছি না। আমি যে জায়গাটাতে যাচ্ছি যে বিএনপি অলরেডি একটা অবরোধের মতো কর্মসূচি চালিয়ে যাচ্ছে, প্রায়ই মাঝে মাঝে এর মধ্যে হরতাল দিচ্ছে, এবং এই হরতাল সাথে তাদের মামলাকেও তারা যুক্ত করেছে। কাজেই মামলার প্রশ্ন এটার সাথে মানে যুক্ত আছে, এটা সহজেই একটা অনুমেয় ব্যাপার। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে মামলার পুরো ক্রেডিবিলিটির প্রশ্নটাই বাংলাদেশে আমরা ঠিকঠাক মতো হতে দেখি না। কারণ আমরা দেখি যে ক্ষমতায় থাকলে সমস্ত মামলা খারিজ হয়ে যায়, বিরোধী দলে আসলেই বিরোধী দলের নেতাদের নামে মামলাটা হয়। এইটার ফলে যেটা হয়, বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যারা যান তারা যে দুর্নীতি করেন, তারা যে রাষ্ট্র ক্ষমতাকে অপব্যবহার করেন, তারা যে বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে বেআইনিভাবে নানানভাবে তার ক্ষমতা, তার পরিধি এগুলোকে লঙ্ঘন করেন, নানান ধরনের তৎপরতা হয়। কিন্তু এই তৎপরতাগুলোর বিরুদ্ধে যে একটা মানে স্বচ্ছতা এবং জবাবদিহিতাপূর্ণ একটা বিচারিক ব্যবস্থা থাকা দরকার ছিল, এবং এই যত বড় নেতৃত্বই হন না কেন বাংলাদেশে, সেটার যে তাদেরও যে আইনের কাছে তাদের একটা জবাবদিহিতার জায়গা থাকা দরকার ছিল, সেটা কিন্তু আমরা দেখি না।
কারণ হচ্ছে যে এখানে ক্ষমতায় গেলে এক ধরনের প্রতিহিংসা ব্যাপারটা যত আসে ততটা বাস্তব তথ্যভিত্তিক বিশেষ বিশেষ ক্ষেত্রগুলোতে যেখানে দুর্নীতি হচ্ছে, যেখানে ক্ষমতার অপব্যবহার হচ্ছে, সেগুলো নিয়ে আমরা যথাযথ মামলা হতে আমরা দেখি না। প্রধানমন্ত্রীর মামলাগুলো কিন্তু মোটামুটি যথাযথ মামলাগুলো আমরা হতে দেখি না, যার ফলে হয় কি যেসব বড় বড় জায়গায় চুরি দুর্নীতি হচ্ছে সেগুলো কিন্তু সবই চলতে থাকে। বাস্তবতা যেটা চলতে থাকে এটা একটা পলিটিক্যাল মানে যে রাইভালরি সেটারই একটা দমনের ইনস্ট্রুমেন্ট হয়ে ওঠে। বিরুদ্ধে মামলাগুলো আসলে নিষ্পত্তি কেন হচ্ছে না, সেই সঙ্গে নতুন করে মামলা কেন উজ্জীবিত হচ্ছে? আপনি জানেন যে গ্যাটকো মামলাটা আবার শুরু করা হয়েছে। এই প্রশ্নের জবাব খোঁজার চেষ্টা করব, তার আগে নিচ্ছে একটা মাত্র 40 সেকেন্ডের বিরতি। সঙ্গেই থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। জি জনাব জুনায়েদ সাকি, মানে প্রশ্ন রেখেছিলাম আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম যে বাংলাদেশে যে সমস্ত ক্ষেত্রে লুটপাট হচ্ছে এবং এগুলো নিয়ে অনেক কথাবার্তা সংবাদপত্রে এসছে, নানান ধরনের আন্দোলন হয়েছে, কিন্তু সেই সব ক্ষেত্রগুলো কিন্তু আমরা দেখি যে দুই দলের মধ্যে, বাংলাদেশে প্রধানত যারা ক্ষমতা যান দুই দল দুই জোট, তাদের মধ্যে আবার একটা ঐক্য আছে, ওইসব ক্ষেত্রগুলো ইনট্যাক্ট থাকে। কিন্তু দেখা যায় যে মামলা হয় এবং সেটা অনেক বেশি বিরোধী দল দমনের হাতিয়ার হয়ে ওঠে। তো এর ফলে যেটা হয় যে কোনো মামলাই কার্যত কোনো মানে মামলা হিসেবে অতটা তার ক্রেডিট থাকে না, ক্রেডিবিলিটি থাকে না, এবং শেষ পর্যন্ত মামলাগুলো দীর্ঘসূত্রিতায় চলতে থাকে। এবং যখনই একটা দেখা যায় যে আন্দোলনের পরিস্থিতি আছে কিংবা একটা বিশেষ সরকারের দিক থেকে এই দমনের প্রয়োজনটা দেখা দিচ্ছে, তখনই মামলাটা আবার চাঙা হতে থাকে। এই যে ঘটনা প্রবাহ আমরা বহুদিন ধরে দেখে আসছি, তার ফলে যে ঘটনাটা মাঝখান থেকে ঘটে যে বাংলাদেশের সত্যিকার অর্থে যে সমস্ত জায়গায় দুর্নীতি হচ্ছে, ক্ষমতার অপব্যবহার হচ্ছে, এবং যার ফলে বাংলাদেশের জাতীয় সম্পদ থেকে শুরু করে আমাদের দেশের নাগরিকদের জীবন নানানভাবে বিপন্ন হচ্ছে, সেই সব জায়গাগুলোর কিন্তু কোনো প্রতিকার নাই। জনাব জাহিদুল হাসান, আমরা জানি যে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বেশ কিছু মামলা ছিল, সেই মামলাগুলি তো মোটামুটি আদালতের মাধ্যমে নিষ্পত্তি হয়েছে। মানে খালেদা জিয়ার মামলাগুলির ক্ষেত্রে আসলে এত দীর্ঘসূত্রিতা কেন? সেটা কি সাকি যেমনটা বলছিলেন সেই দেখেন, সেটা প্রধানমন্ত্রীর মামলাগুলো হাইকোর্ট থেকে আপনি কোয়াশমেন্টে গিয়ে খারিজ করে নিয়ে আসা হয়েছে। এখন খালেদা জিয়ার মামলাগুলো হাইকোর্টে পেন্ডিং আছে, এখনো পেন্ডিং। আর উনি যে কথাগুলি বললেন ওটা তো এক অর্থে ঠিক। আবার যখন বিএনপি যখন পাওয়ারে যাবে তখন এই মামলাগুলোও দেখবেন থাকবে না। এটা তো একটা ভাইস ভার্সা, এটা একটা নেক্সাস। এখানে আসলে রাজনৈতিক সদিচ্ছা নাই যে আমার এই মামলাগুলো তো দুর্নীতির মামলা। ওই যে আমি এর আগে আপনাদের এখানে বলছিলাম বাংলাদেশে এই আসলে দুর্নীতিমুক্ত দেশ। যতই আপনি টিআই বলেন যে বাংলাদেশে দুর্নীতি হচ্ছে, আপনি কাগজে কলমে আপনি বাংলাদেশে একমাত্র সাবেক সেনা শাসক জেনারেল এরশাদ ছাড়া আর কারো বিরুদ্ধে আপনি দুর্নীতির অভিযোগ প্রমাণ করতে পারেন নাই। দুর্নীতিগুলি এমন সূক্ষ্ম কৌশলে হয় যে প্রমাণ সংগ্রহ করাটাও কিন্তু কঠিন ব্যাপার না। কিছু দুর্নীতি দমনের কিছু দুর্নীতির মামলা আছে আপনার নীতিগত সিদ্ধান্ত। আপনি যখন MiG-29 কিনলেন 700 কোটি টাকা নাকি ওই সরকার প্রধান খেয়ে ফেলেছে, বিষয়টা তো ঠিক না। এখন এটা আপনার নীতিগতভাবে ঠিক ছিল কি ঠিক ছিল না সেটা নিয়ে কোশ্চেন করতে পারেন, কিন্তু 700 কোটি টাকা তো আর সরকার নিয়ে যায় নাই। এগুলো হলো নীতিগত প্রশ্ন। কিন্তু কিছু জেনুইন দুর্নীতির বিষয় তো বাংলাদেশে ঘটছে, যে সেখানে আপনার রাজনীতিবিদরা বলেন অথবা আপনার আমলারা বলেন, মূলত এরা এই গোষ্ঠীটাই তো এর সঙ্গে জড়িত। তো আজ পর্যন্ত আমি সেটাই বললাম যে সুপ্রিম কোর্ট দ্বারা একমাত্র জেনারেল এরশাদ ছাড়া আর কারো বিরুদ্ধে আপনার দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয় নাই বা সাজা খাটেন নাই। প্রমাণিত হয় নাই নাকি প্রমাণ করা যায় নাই বা প্রমাণ করার চেষ্টা করা হয় নাই, অথবা ওইভাবে এগুলোকে